নমস্কার, গল্পকথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুরু করছি আরোগ্য নিকেতন উপন্যাসের পঞ্চম পর্ব। হিক্কার ওষুধ তৈরি করে ওষুধ খাওয়ার প্রণালী পালনের নিয়ম কাগজে লিখে রতনবাবুর লোকের হাতে দিয়ে জীবনমশাই আয়ুর্বেদ ভবনের দাওয়ার উপর বসে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। নিশি ঠাকুরনের কথা কয়টি আবার মনে পড়ল। চাকর ইন্দির এসে হুঁকোটা বাড়িয়ে দিয়ে দাঁড়ালো। ডাক্তার তার মুখের দিকে তাকালেন। ভাবছিলেন রতনবাবুর ছেলে বিপিনের হিক্কার কথাই। বোধ করি কাল ভোর নাগাদ হিক্কার উপশম হবে, কমে আসবেই। কি বলবে প্রদ্যোৎ ডাক্তার? তামাক খান, আর মা বললেন চায়ের জল ফুটছে। অর্থাৎ বাড়ির ভিতর যাবার জন্য আতর বউ বলে পাঠিয়েছেন। হুঁকোটি হাতে নিয়ে ডাক্তার বললেন, চা বরং তুই নিয়ে আয়, এখন আমি আর উঠতে পারছি না। এই খোলাতে বসে থাকবেন? আকাশে মেঘ ঘুরছে, বৃষ্টি নামবে কখন? আকাশের দিকে চাইলেন ডাক্তার। শ্রাবণের আকাশে এক স্তর ফিকে মেঘের নিচে পুঞ্জ পুঞ্জ মেঘ ঘুরছে, এক যাচ্ছে এক আসছে। গতি দেখে ডাক্তারের মনে হলো বৃষ্টি আসবে না। তাও বললেন, বেশ আছি তো, বৃষ্টি আসবে না। ইন্দির তবু দাঁড়িয়ে রইল। ডাক্তারের মনে পড়ল বাজারের খরচ চাইছে ইন্দির। নিয়ম হলো ডাক্তার কল থেকে ফিরে টাকাগুলো আতর বউয়ের হাতেই দিয়ে থাকেন। আজকাল ডাক্তার ব্যবসা প্রায় ছেড়েইছেন। এককালে 20-25-30 টাকা দৈনিক পকেটে নিয়ে ফিরতেন। এখন কোনোদিন 4 টাকা, কোনোদিন 6, কোনোদিন বা 2 টাকা। একদিন তো কলও আসে না। আবার বেশি দূরের কল যাতে টাকা বেশি, তাতে ডাক্তার নিজেই যান না। আজ ডাক্তার আতর বউকে টাকা দেননি। পরাণ শেখের বাড়ি থেকে ফিরে খাওয়া দাওয়ার পরই আতর বউয়ের সঙ্গে কলহ বেঁধেছিল। তারপর কিশোর এসে ডেকে নিয়ে গেল রতনবাবুর বাড়ি। ডাক্তার ইতিমধ্যেই জামা খুলে খালি গা করে বসেছিলেন। জামাটা ইন্দিরের হাতে তুলে দিলেন। বললেন, পকেটে টাকা আছে, দেখ। 4 টাকা? দে গে আতর বউকে, আমাকে আর বিরক্ত করিস নে তো। আর 2টো কলকে সেজে রেখে যাই? যা ইচ্ছা কর, তুই বড় বেশি বকিস। আকাশের দিকে চেয়ে কথাগুলো বলছিলেন ডাক্তার। দেখছিলেন আকাশের মেঘ। ইন্দিরের কথার দিকে ছিল কান। মুখে তার জবাবও দিচ্ছিলেন, কিন্তু মনের মধ্যে ঘুরছিল বিপিনের হিক্কার কথা, প্রদ্যোতের কথা, নিশির কথা। লোকে বলে জীবনমশাই নাড়ি ধরলে মরণ পায়ের চুটকি বাজিয়ে সাড়া দেয়। কেমন বাপ, কেমন শিক্ষা! সেদিন ছিল বৈশাখের অক্ষয় তৃতীয়া। পুত্রের দীক্ষার জন্য এই প্রথম শুভ দিনটি নির্বাচন করেছিলেন জগৎমশাই। একান্তে নির্জন ঘরে পুত্রকে কাছে বসিয়ে তিনি যেন তার চৈতন্যকে প্রবুদ্ধ করতে চেয়েছিলেন সেদিন। বাড়িতে বলে রেখেছিলেন যেন কেউ তাদের না ডাকে, কোনো বিঘ্ন সৃষ্টি না করে। জীবন অল্প স্বল্প নারী দেখতে জানতেন। চিকিৎসকের বাড়ির ছেলে, বাল্যকালে খেলার ছলে খেলাঘরে বৈদ্য সেজে বসে সঙ্গী সাথীদের হাত দেখতেন। কাদা মাটি ধুলো কাগজে মুড়ে ওষুধ দিতেন। জীবনের মা পর্যন্ত নারী দেখতে জানতেন। সেদিন বাপ তাকে প্রথম পাঠ দিয়ে নারীতত্ত্ব বুঝিয়ে মৃত্যুর কাহিনী বলে আয়ুর্বেদ ভবনে যেসব রোগীরা এসেছিল তাদের কয়েকজনের নাড়ি নিয়ে পরীক্ষা করে ছেলেকে বলেছিলেন, দেখো তো, এর নাড়ি দেখো। রোগীকে ওষুধের ব্যবস্থাপত্র দিয়ে অন্যদিকে যেদিকে ওষুধ পাওয়ার ব্যবস্থা সেই দিকে পাঠিয়ে দিয়ে জীবনকে রোগীর নাড়ির বৈশিষ্ট্য বুঝিয়ে দিয়েছিলেন। এই ছিল জগৎমশাইয়ের শিক্ষার ধারা। আয়ুর্বেদ ভবনের কাজ শেষ করে ছেলেকে সঙ্গে নিয়ে কয়েকটি রোগীকে রোগীর বাড়িতে গিয়ে দেখে বাড়ি ফেরার পথে বলেছিলেন, বাবা, যে চিকিৎসক নারী বিজ্ঞানের সিদ্ধি লাভ করতে পারে তার সঙ্গে মৃত্যুকে সন্ধি করতে হয়। মৃত্যু যেখানে অধিকার, সেখানে মৃত্যু বলে আমায় পথ ছেড়ে দাও।
এ আমার অধিকার। আর যেখানে তার অধিকার নাই সেইখানে ভুল ক্রমে উঁকি মারলে চিকিৎসক বলেন, দেখি এখনো সময় হয় নাই তো, এক্ষেত্রে তোমাকে স্বস্থানে ফিরতে হবে। কারণ এমন চিকিৎসকের রোগ নির্ণয়েও ভ্রান্তি ঘটে না, ঔষধ নির্বাচনেও ভুল হয় না। মৃত্যু যেমন অমোঘ, পঞ্চম বেদ আয়ুর্বেদের স্রষ্টা ব্রহ্মা সৃষ্টি ভেষজ ও ঔষধি শক্তিও তেমনি অব্যর্থ। যে ব্রহ্মার ভ্রুকুটি কুটিল দৃষ্টি থেকে সৃষ্টি হল মৃত্যুর, সেই ব্রহ্মারই প্রসন্ন দৃষ্টি থেকে সৃষ্টি হয়েছে ভেষজের। ব্রহ্মা এই শাস্ত্র দিয়েছিলেন দক্ষ প্রজাপতিকে। দক্ষের কাছ থেকে এই শাস্ত্র পেয়েছিলেন অশ্বিনী কুমারেরা, তাদের কাছ থেকে পেলেন ইন্দ্র। ইন্দ্র দিলেন ভরদ্বাজ আর দীপদাস ধন্বন্তরীকে। এইখানে আয়ুর্বেদ দুভাগে ভাগ হয়েছে। ধন্বন্তরী শল্য চিকিৎসার ভাগ পেয়েছিলেন, তারপর পুনর্বসু এবং আত্রেয়, তারপর অগ্নিবেশ। আচার্য অগ্নিবেশ রচনা করেছিলেন অগ্নিবেশ সংহিতা। এই সংহিতা থেকেই চরক সংহিতা সৃষ্টি। পঞ্চনদ প্রদেশের মনীষী চরক এই সংহিতাকে নতুন করে সংস্কার করেছিলেন, আর এই চরক হলেন চিরজীবী। এইসব কথা বলতে বলতেই পথ চলছিলেন পিতাপুত্র, চলেছিলেন গ্রামান্তরে। জগৎমশাই সচরাচর গাড়ি পালকি ব্যবহার করতেন না। বেশি দূর হলে তবে গরুর গাড়ির এবং তাড়াতাড়ি যাওয়ার প্রয়োজন হলে তবে ডুলিতে চাপতেন। সেদিন ছেলেকে দেখিয়েছিলেন ঠিক আজকের ওই নিশির ভাইজির মতন একটি রোগিণীকে, ঠিক এমনই কিশোরী মেয়ে, বড়জোর 16 বছর বয়স। সে আবার 2 সন্তানের পর তৃতীয়বার সন্তান সম্ভবা ছিল। সেই দিন ফিরবার পথেই জগৎমশাই বলেছিলেন, নির্দিষ্ট আয়ুর কথা শাস্ত্রে আছে, কিন্তু কর্মফলে সেই আয়ুরও হ্রাস বৃদ্ধি আছে। ব্যভিচার করে মৃত্যুকে নিয়ন্ত্রণ করে আনে মানুষ। এইসব ক্ষেত্রে তাই, অথচ চুপ করে গিয়েছিলেন জগৎমশাই। বোধহয় সংশয় উপস্থিত হয়েছিল নিজের মনে। একটু চুপ করে থেকে আবার বলেছিলেন, জীবন, এক এক সময় শাস্ত্রবাক্যে সংশয় জাগে। আমাদের শাস্ত্রে বলে স্বামীর পাপের ভাগ স্ত্রী গ্রহণ করে না, কিন্তু এক্ষেত্রে কি বলবো? এক্ষেত্রে স্বামীর অমিতাচারের ফল তো ভোগ করছে ওই মেয়েটা, সেই হেতুতেই ওকে যেতে হবে অকালে। হয়তোবা প্রাক্তন জন্মান্তরের কর্মফল ওই মেয়েটার, তার ফলেই স্বল্পায়ু হয়ে জন্মেছিল, তাই বা কে বলবে? সেদিন জীবনমশাইও ওই কথাতেই বিশ্বাস করেছিলেন। মনে মনে নিজের ভাগ্য বিধাতাকে প্রণাম জানিয়েছিলেন। তাকে পরিত্রাণ করেছেন তিনি। মঞ্জরি স্বাস্থ্যবতী বটে, কিন্তু বয়স তো 12 বৎসর। কে বললে মঞ্জরির ঠিক এই পরিণতি হতো না? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আজ বৃদ্ধ জীবনমশাই আকাশের দিকে চাইলেন আবার। এক বিচিত্র হাসি ফুটে উঠল তার মুখে। দাড়িতে হাত বুলোলেন। আকাশে রক্ত সন্ধ্যা দেখা দিয়েছে। গাঢ় লাল হয়ে উঠেছে দিক দিগন্ত মেঘস্তর। তার নিচে বকের শাড়ি উড়ে চলেছে। হঠাৎ এতক্ষণে চোখে পড়ল সামনে ঢাকা রয়েছে চায়ের বাটি। ইন্দির কখন যেন রেখে গিয়েছে। অতীত কথা স্মরণ করতে গিয়ে চায়ের কথা মনেই হয়নি। ইন্দির নিশ্চয়ই কথা বলেছিল, খেয়াল করে দেবার চেষ্টাও সে নিশ্চয়ই করেছিল, কিন্তু সে তিনি স্মরণ করতেই পারছেন না। থাক, আজ চা থাক। অতীতকালের কথার একটা নেশা আছে, বড় মনোরম বর্ণবিন্যাস, চোখে পড়লে আর ফেরানো যায় না। বিশেষ করে যেখানটার কথা মনে পড়ছে এখন, সেইখানটা যেন ওই আকাশের রক্তসন্ধ্যার বর্ণচ্ছটার মতোই গাঢ়। পথে তিনি ভাগ্যবিধাতাকে ধন্যবাদ জানিয়ে এলেন মঞ্জুরির বন্ধন থেকে পরিত্রাণ দেওয়ার জন্য। আর বাড়ি ফিরেই দেখলেন, আবার হাসলেন এবং বার কয়েক দাড়িতে হাত বুলোলেন। হ্যাঁ, কর্মপাক নিয়ে যিনি চক্র রচনা করেন তিনি যেমন চক্রী তেমনি রসিক।
সেদিন তৃতীয় প্রহরের শেষে তারা বাড়ি ফিরেছিলেন। মা বসেছিলেন, তারা ফিরে এলে ভাত চাপিয়ে দেবেন। অবশ্য সেদিক দিয়ে বিশেষ অনিয়ম হয়নি। চিকিৎসকের খাওয়া তৃতীয় প্রহরেই ঘটে। মুখ হাত ধুয়ে ভিজে গামছা পিঠে বুলিয়ে জগৎমশাই বললেন, জীবনকে কুলকর্মে দীক্ষা দিয়ে আজ আমি নিশ্চিন্ত হলাম। কিন্তু জীবনের মা, তোমার মুখ এমন কেন? কেমন? যেন খুব চিন্তান্বিত মনে হচ্ছে। কিছু ভাবছো? কি ভাবব? তা বটে, কি আর ভাববে? মেয়েদের ভাবনা অলংকারের, মেয়ের বিয়ের, ছেলের বিয়ের, সুতরাং দুটোর একটা ভাবতে পারো। জীবনের মা হাসলেন। উঠে গিয়ে উনানে চড়ানো বকনোর ঢাকা খুলে হাতায় ভাত তুলে টিপে দেখতে বসলেন। জগৎমশাইয়ের মনটা সেদিন প্রসন্ন ছিল, নির্মেঘ শরৎকালের আকাশের মতো। তিনি প্রসন্ন হেসে বললেন, কি উত্তর দিলে না যে? কি বলবো? তুমি তো অন্তর্যামী, ভাবছি না বললেও বলছো ভাবছ। তাহলে তুমি বলে দাও আমি কি ভাবছি। জীবনের অভিভূত ভাবটা তখনও কাটেনি। তার মাথার মধ্যে তখনও প্রতিধ্বনিত হচ্ছিল বাপের গম্ভীর মৃদু স্বরের কথাগুলি। অভিভূত ভাবটা আকস্মিক একটা আঘাতে কেটে গেল। জীবন চমকে উঠল। খাওয়া দাওয়ার পর ছোট রেকাবিতে হরিতকের টুকরো নামিয়ে দিয়ে জীবনের মা বললেন, তুমি অন্তর্যামী বটে, তামাশা তোমাকে আমি করিনি। কাঁদি থেকে চিঠি নিয়ে দুপুরে লোক এসেছে। জানি না কি লেখা আছে, তবে কে চিঠি পাঠিয়েছে তার নাম জেনে আমার ভাবনা হয়েছে। না ভেবে থাকতে পারিনি আমি। নবকৃষ্ণ সিংহ চিঠি লিখেছে, এই দেখো। চিঠিখানি পড়লেন জগৎবন্ধু মশায়। চমকিত হয়ে জীবন উদ্বিগ্ন চিত্তে বাপের মুখের দিকে তাকিয়েছিল, কিন্তু মুখ দেখে কিছু অনুমান করতে পারলে না। জগৎবন্ধু মশায় চিঠি শেষ করে স্থির দৃষ্টিতে বৈশাখের উত্তপ্ত আকাশের দিকে চেয়ে রইলেন। মনে পড়ছে জীবন ডাক্তারের। সূর্য পশ্চিমে ঢলে পড়েছিল, তৃতীয় প্রহরের শেষ পাদও। পূর্বদুয়ারি ঘরের বারান্দায় বসেছিলেন। সামনে পশ্চিম দুয়ারি একতলা রান্নাঘরের চালার উপর দিয়ে আচার্য ব্রাহ্মণদের বাড়ির উঠানের বকুল গাছের মাথার উপর দিয়ে রৌদ্রদগ্ধ বৈশাখী আকাশ যেন তপমগ্ন রুদ্রের অর্ধনিমীলিত তৃতীয় নেত্রের বহ্নির ছটায় ক্লিষ্ট নিথর। দিকে দিগন্তরে কোথাও ধ্বনি শোনা যায় না। বাতাসও ছিল না সেদিন। মনে হয়েছিল বোধহয় সন্ধ্যার দিকে কালবৈশাখীর ঝড় উঠবে। পশ্চিম দিগন্তে আয়োজন হতে আরম্ভ হয়েছে। জীবন ওই আকাশের দিকেই তাকিয়েছিল। তারও বুকে বোধহয় ঝড় উঠবে মনে হয়েছিল। কি লিখেছে নবকৃষ্ণ সিংহ? মঞ্জুরি, হয়তো মঞ্জুরির মা। এরা যে ওই দেউলিয়া অভিজাত ঘরের বর্বর ছেলেটার মোহে মুগ্ধ, তাতে তার সন্দেহ নাই। বঙ্কিম মঞ্জুরি সম্পর্কে তো নাই, কোনো সন্দেহই নাই। তাকে নিয়ে তারা খেলা করেছে। তাই বা কেন? সে নিজেই মূর্খ বানর। তাই তাদের বাড়ি গিয়ে বানর নৃত্য করেছে, তারা উপভোগ করেছে। বানর নৃত্য নয়, ভল্লুক নৃত্য। মঞ্জুরি মধ্যে মধ্যে তাকে ভালুকও তো বলতো। ভালুক নাচই সে নেচেছে। ভালুক আর বানরে প্রভেদই বাকি, দুটোই জানোয়ার, দুটোই নির্বোধ। কিন্তু নবকৃষ্ণ সিংহ কি লিখেছে? মিথ্যা কদর্য অভিযোগ। কি করবে জীবন? ভগবান সাক্ষী, কিন্তু ভগবান তো সাক্ষী দিতে আসেন না। তিনি তো বলবেন না, প্রাণ দিয়ে ভালোবাসা যদি অপরাধ হয় তবে জীবন অপরাধী। নইলে সে কোনো অপরাধ করে নাই। সে মৃত্যুদণ্ড প্রতীক্ষারত আসামির মতোই অপেক্ষা করে রইল। মশাই দৃষ্টি নামিয়ে বললেন, জীবনের মা। চিন্তিত মুখে জীবনের মা প্রতীক্ষা করছিলেন। সাগ্রহে তিনি বললেন, বলো, শোনবার জন্যই তো দাঁড়িয়ে আছি। জীবনের বিবাহের আয়োজন করো। কার সঙ্গে? ওই মেয়ের সঙ্গে?
নবকৃষ্ণ সিংহের মেয়ের সঙ্গে? হ্যাঁ, বিবাহ তো দিতেই হবে। নবকৃষ্ণ সিংহ লিখেছেন, এই ঘটনায় এখানে তার কন্যার দুর্নাম রটেছে চারিদিকে। ওই যে কুৎসিত প্রকৃতির ছেলেটি, সে তার কন্যা মঞ্জুরিকে জীবনের সঙ্গে জড়িয়ে নানা রকম মন্তব্য করেছে। বলেছে ঘটনার দিন সে নাকি জীবনকে আবির দেবার ছলে মঞ্জুরির সঙ্গে হাত দিতে দেখেছে। জীবন? মাকে এমন মূর্তিতে জীবন আগে কখনো দেখে নাই। মা আবার বললেন, বলো, আমার পায়ে হাত দিয়ে বলো। জীবন সেদিন যেন নবজন্ম লাভ করেছে। বাপের সাহচর্যের ফলে তার অন্তরের স্পর্শে সে উঠে এসে পায়ে হাত দিয়ে বললে, আমি তার কপালে আবির দিয়েছি, আর কোনো দোষে দোষী নই আমি। মশাই বললেন, করো কি জীবনের মা, ছি ছি ছি, বিবাহের আয়োজন যখন করতে বলছি তখন ওইসব আবার কেন? জীবন মনে মনে মেয়েটিকে কামনা করে, এক্ষেত্রে কি শপথ করায়? ছি, বিবাহের আয়োজন করো। ঠিকই, কোষ্ঠী দেখাও, নিজে আগে মেয়ে দেখো, তারপর কথাবার্তা দেনা পাওনা। কিচ্ছু না, এক্ষেত্রে ওইসব কিচ্ছু না। ছক এই চিঠির সঙ্গেই আছে, আমি ওটা ছিঁড়ে দিচ্ছি। কি জানি যদি বাধার সৃষ্টি করে, আর দেনা পাওনাই বা কি? কি লিখেছেন তিনি জানো? লিখেছেন, আপনাদের বংশের উপাধি হইয়াছে মহাশয়, মহাশয় বংশ আপনার। আপনি নিজে ও অঞ্চলে বিখ্যাত চিকিৎসক। আপনার পুত্র ডাক্তারি পড়িবার জন্য প্রস্তুত হইতেছে। এ অবশ্যই আমার বামন হইয়া চাঁদ ধরিবার বাসনা, কিন্তু যে রূপ ক্ষেত্র হইয়া দাঁড়াইয়াছে তাহাতে আপনি প্রত্যাখ্যান করিলে আমার কন্যাকে গঙ্গার জলে ভাসাইয়া দিতে হইবে। আর কোনো কথা নয়, আয়োজন করো। বৈশাখে আর একদিনে বিবাহ হয় না, না, জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠপুত্রের বিবাহ দেশাচারে নিষিদ্ধ, প্রথম আষাঢ়েই বিবাহ হবে। অতীতকালের কথা মনে পড়ে যতই, মনের মধ্যে বিচিত্র রসের সঞ্চার হয়। বৃদ্ধ জীবনমশাই ততই ঘন ঘন দাড়িতে হাত বোলান। সাদা দাড়ি, তামাকের ধোঁয়ায় খানিকটা অংশে তামাটে রং ধরেছে, যত্ন অভাবে করকরে হয়ে উঠেছে। তবুও হাত না বুলিয়ে পারেন না, সঙ্গে সঙ্গে হাসেন। সেকালের তরুণ বয়সে নিজেকে পরিহাস করেন ওই হাসির মধ্যেই। একা নিজেকেই বা কেন, সমস্ত মানুষকেই করেন। যৌবনে কি একটা আছে, জলের যেমন ঢালের মুখে গতির বেগ, তেমনই একটা বেগ। যৌবনের মন যখন কোনো একজনের দিকে ছোটে, তখন ওই বেগেই ছোটে। তখন শাস্ত্রের কথা, ভালো মন্দ বিবেচনার কথা, সমাজের বাধার কথা, হাজার কথাতেও কিছু হয় না। মন বাগ মানে না। এইসব শাস্ত্র কথাগুলিকে যদি বালির বাঁধের সঙ্গে তুলনা করা যায়, তবে মন সেখানে ঢালের টানে ছুটন্ত জলস্রোত। হয় বাঁধ ভাঙে, নয় জল শুকায়। তাই তো আজ হাসছেন জীবনমশাই। সেই দিনই ওই রোগিণী দেখে ফিরবার পথে মঞ্জুরির সঙ্গে বিবাহ সম্ভাবনা বন্ধ হওয়ায় তরুণ জীবন ভাগ্যবিধাতাকে ধন্যবাদ জানিয়েছিল। মঞ্জুরির আসল চেহারা দেখতে পেয়ে তার উপর বিতৃষ্ণার সীমাও ছিল না। কিন্তু যে মুহূর্তে জগৎমশাই স্ত্রীকে বললেন প্রথম আষাঢ়ে বিবাহ হবে, সেই মুহূর্তেই তরুণ জীবন সব ভুলে গিয়েছিল। আর শুধু ভুলে যাওয়াই নয়, মনে হয়েছিল হাত বাড়িয়ে সে আকাশে চাঁদের প্রায় নাগাল পেয়েছে। যেটুকু ব্যবধান রয়েছে, আষাঢ় মাস পর্যন্ত নিশ্চয়ই সে ততখানি বেড়ে উঠবে। জীবন দত্তের প্রত্যাশার আনন্দে টলমল মনের পাত্র হতে আনন্দ যেন উথলে উঠে তার চারপাশের পড়ছিল। পৃথিবীর যতটুকু অংশ তার চোখে পড়েছিল, সমস্তটুকু আনন্দময় হয়ে উঠেছিল। সব মধু, মধু বাতা রিতায়তে। ওইদিকে পত্র বিনিময় চলছিল। জগৎমশাই পত্র দিয়েছিলেন নবকৃষ্ণ সিংহকে। কয়েকদিন পরেই সেই পত্রের উত্তর এলো। নবকৃষ্ণ সিংহ দ্বিতীয় পত্রে লিখেছিলেন,
মঞ্জুরি আমার লজ্জায় দুঃখে শয্যা গ্রহণ করিয়াছিল। আপনার পত্র আসিবার পর তাহার মুখে হাসি ফুটিয়াছে। সে উঠিয়া দাঁড়াইয়াছে। তাহার মাকে বলিয়াছে, আমার শিব পূজা মিথ্যা হয় নাই। জীবন দত্ত আনন্দে আপনাকে হারিয়ে ফেলেছিলেন। মঞ্জুরি লজ্জায় দুঃখে শয্যাগ্রহণ করেছিল। জীবনের সঙ্গে বিয়ের সম্বন্ধের কথা শুনে সে উঠে বসেছে, মুখে হাসি ফুটেছে। দুঃখে শয্যা ছেড়ে মঞ্জুরির হাসি মুখে উঠে বসার কথা মনে হতেই তার চোখের সামনে ফুলে ফুলে সর্বাঙ্গ ভরা গুলঞ্চ ফুলের গাছটার ছবি ভেসে উঠেছিল। ছুটে গিয়ে শেতাবকে, সুরেন্দ্রকে এবং নেপালকে দেখিয়েছিল চিঠিখানা। চিঠিখানা তিনি চুরি করেছিলেন। নিজের গ্রামে সুরেন্দ্র এবং নবগ্রামের শেতাব ও নেপাল ছিল তার অন্তরঙ্গ বন্ধু। সুরেন আর নেপাল তখন মদ ধরেছে। সেকালে এই অঞ্চল সম্পর্কে লোকে বলতো মাটিতে মদ খায়। তা খেত। 13-14 বছর হতেই মদ খেতে শিখত। তান্ত্রিকের দেশ, সবাই তান্ত্রিক, বিশেষত ব্রাহ্মণেরা। তারপর দীক্ষা হলে ওটা দাঁড়াতো ধর্ম সাধনের অঙ্গ, অর্থাৎ প্রকাশ্যেই খাওয়ার অধিকার পেত। খেত না শুধু শেতাব, শেতাবও ব্রাহ্মণ, শাক্ত ঘরের সন্তানও বটে, কিন্তু তোড়কে যেত। শেতাব সমস্ত জীবনটা পিতলের পাত্রে নারিকেলের জল ঢেলে তাই দিয়ে তান্ত্রিক তর্পণ চালিয়ে এলো। সুরেন গ্রামের ছেলে, ঠাকুরদাস মিশ্রের ছেলে, জমিদারি সেরেস্তার পাটোয়ারি কাজ শিখেছে, চতুর ছেলে। সে বললে, আজ তোকে কিন্তু খাওয়াতে হবে, মদ মাংস খাবো, দে টাকা ফেল। নেপাল বাপের আদুরে ছেলে, সাব রেজিস্ট্রি অফিসের কেরানি, তার বাবার অনেক রোজগার। নবগ্রামের ছড়ায় ছিল বিনোদ পুরো লম্বা জামায়, পকেট ভরে রেজকি কামায়। বিনোদ মুখুজ্জে সত্যি রেজকি বোঝাই পকেট দুটো 2 হাতে ধরে বাড়িতে আসত। নেপাল ভালো লোক, হাউ হাউ করে বকত, হাহা করে হাসত, দুমদাম করে চলত, সাদা দিল খোলা মানুষ। একবার রাঘবপুরে ব্রাহ্মণ ভোজনে নেমন্তন্ন খেতে যাবার পথে হঠাৎ নেপালের খেয়াল হলো তার গলায় পইতে নেই। কোথায় পড়েছে? নেপাল পথে কালী বাউরিকে দেখে জিজ্ঞেস করেছিল, কি করি বলতো কেলে, আমাকে একটা পইতে দিতে পারিস? জীবনের বাড়ি এসে মশায়ের কবিরেজখানায় ঢুকে কামেশ্বর মোদকের বদলে খানিকটা হরিতকি খণ্ডই খেয়ে ফেলত অম্লান বদনে। স্বাদেও বুঝতে পারত না, এবং তাতেই তার নেশা হতো। নেপাল সেদিন বলেছিল, হাম হাম খাওয়ায়েঙ্গে, আমি খাওয়াবো। নেপাল সেদিন খাইয়েও ছিল। 3 টাকা খরচ হয়েছিল। লুচি, মাংস, মিষ্টি, মদ, গান বাজনাও হয়েছিল রাত্রি 2টো পর্যন্ত। সুরেন তবলা সঙ্গত করেছিল, জীবন আর নেপাল গান গেয়েছিল, আর শেতাব ছিল শ্রোতা। চণ্ডীদাস বিদ্যাপতির পদাবলী পূর্বরাগের পালাটাই শেষ করে ফেলেছিল 3 জনে। শেতাব ঘাড় নেড়েছিল, বাহবা দিয়েছিল। ভুল হচ্ছে। বৃদ্ধ জীবন দত্ত দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এতক্ষণে। এতকাল পরে ভুল হয়ে যাচ্ছে। জীবন নিজেই সেদিন গুলঞ্চ চাঁপার ফুলের মালা গেঁথেছিল। 1 গাছি নয়, 4 গাছি। 4 বন্ধু গলায় পড়েছিল। নেপাল এবং সুরেন সেদিন তাকে পায়ে ধরে সেধেছিল। একটু খা ভাই, হ্যাঁ খা না, আজ এমন সুখের সংবাদ পেয়েছিস, আজ একটু খেয়ে দেখ না, একটু। জীবন কিন্তু ধর্মভ্রষ্ট হননি। বৈষ্ণব মন্ত্র উপাসকের বংশ, মহাশয়ের বংশ। তিনি খাননি। তিনি বলেছিলেন, না ভাই, বাবার কথা তো জানিস, মঞ্জুরিদের বাড়িও ঠিক আমাদের মতো, তারাও বৈষ্ণব। ওদিকে বাড়িতে চলছিল মহা সমারোহের আয়োজন। জগৎবন্ধু মশায়ের একমাত্র সন্তানের বিবাহ। ব্রাহ্মণ ভোজন, জ্ঞাতি ভোজন, নবশাক ভোজন, গ্রামের অন্য লোকদের খাওয়া দাওয়া, এমনকি আশেপাশের মুসলমান পল্লীর মিয়া সাহেবদেরও লুচি মিষ্টি খাওয়ানো। ব্যবস্থার ত্রুটি রাখেননি জগৎবন্ধু মশায়। বাজনা বাজি পোড়ানো, রায় বেশে, তার উপর 2 রাত্রি যাত্রা গান হবে কি না, এই নিয়েও কথা চলেছিল। সুরেন, শেতাব, নেপাল থেকে গ্রামের ঠাকুরদাস মিশ্রের মতন মাতব্বররা পর্যন্ত ধরেছিল, সে কি হয়, যাত্রাগান করাতে হবে বই কি, না হলে অঙ্গহীন হবে। মশাই বলেছিলেন, আষাঢ় মাসের কথা তো, বৃষ্টি নামলে সব পণ্ড হবে, শামিয়ানাতে জল তো আটকাবে না।
তার ইচ্ছা ওই খরচে বরং গ্রামের সরকারি কালীঘরের মেঝে দাওয়া বাঁধানো হোক, ঘরখানারও সংস্কার হোক। এই প্রতীক্ষার কাল যত সুখের ততই উদ্বেগের। উদ্বেগে দিনকে মনে হয় মাস, আর মাসকে মনে হয় বৎসর। তবুও কাটল দিন। 11ই আষাঢ় বিবাহ। আষাঢ়স্য প্রথম দিবস এলো। আকাশে মেঘ এলো। সেই মেঘ ভুবন বিদিত বংশের পুষ্কর মেঘ নয়, অশনিগর্ভ কুটিলমনা কোনো অজ্ঞাতনামা মেঘ। বর্ষণের ফলে বজ্রপাত হয়ে গেল সেই মেঘ থেকে। মঞ্জরি আর নাই। বেলা দুপুরের সময় লোক এলো পত্র নিয়ে। পত্রে লেখা ছিল, গত পরশু রাত্রে আমার কন্যা বিসূচিকা রোগে মারা গিয়াছে। এক মুহূর্তে সুখস্বপ্ন একেবারে ধূলিসাৎ হয়ে গেল। সেকালের তরুণ জীবন দত্ত, সেকালের মানুষের বিবাহিত পত্নীর মৃত্যুতে বুকখানা ফেটে চৌচির হয়ে গেলেও আর্তনাদ বের হতো না মুখ থেকে। এ তো ভাবি পত্নী, জীবন কাঁদেনি। নির্জনে কবিরাজখানার উপরের ঘরে চুপ করে বসেছিল। হঠাৎ ঠাকুরদাস মিশ্রের উচ্চ চিৎকারে চমকে উঠেছিল। চিৎকার করছিল ঠাকুরদাস মিশ্র, আমি ঠাকুরদাস মিশ্র, আমার চোখে ধুলো দেবে? লোকে ডালে ডালে যায় আর আমার আনাগোনা পাতায় পাতায়। মুখ দেখে আমি মতলব বুঝতে পারি। পাটুয়ারিগিরি করে খাই আমি। এদিকে চারদিকে গোলমাল চলছে, ওদিকে ব্যাটা সুট করে উঠে রাস্তায় নামলো। আমার সন্দেহ হলো, কি ব্যাপার? জিজ্ঞাসা করলাম, কোথায় যাবে হে? বললে, একবার মাঠে যাব। প্রথমটাই বুকটা ধড়াস করে উঠল। সেখানে তো ওলা উঠা হয়েছে, লোকটা সেখান থেকেই আসছে। ওর আবার কিছু হয়নি তো? লোকটা হনহন করে চলে গেল। গেল তো একেবারে যেখানে থেকে এসেছে সেই পথে। কাছের পুকুর জঙ্গল ফেলে চলল। হঠাৎ নজরে পড়ল ছাতাটিও বগলে পুড়েছে। তখনই আমার সন্দেহ হলো ব্যাটা পালাচ্ছে। আমিও গলিপথে মাঠের ধারে এসে দাঁড়ালাম। দেখি মাঠে এসেই ছুটতে শুরু করেছে। আমিও বুঝে নিয়েছি তখন, কিন্তু পালাবে কোথা? মাঠে চাষিরা হাল ছেড়ে ঘুরছে। হাঁকলাম, এই ধর ব্যাটাকে, ধর ধর ধর। সোলেমান, করিম, সাতন, এই তিনজনে ব্যাটাকে ধরলে। বললাম, নিয়ে আয় ব্যাটাকে পাঁচা কোলা করে। আনতেই সোলেমানের হাতের পাঁচনটা নিয়ে ব্যাটার পিঠে কষে এক বাড়ি দিলাম। বললাম, বল ব্যাটা, সত্যি কথা বল, ঠিক বলবি, নইলে কাস্তে দিয়ে জিভ কেটে ফেলবো। গল গল করে সব বলে ফেলল। জগৎবন্ধু মশায়ের গম্ভীর শান্ত কণ্ঠ বেজে উঠেছিল, ওকে ছেড়ে দাও ঠাকুরদাস, ও গরিবের আর কি দোষ? ও কি করবে? ওকে পাঠিয়েছে, ও এসেছে। দূত অবদ্ধ, ও দূত। নবকৃষ্ণ সিংহের অপকর্মের জবাবদিহি বা প্রায়শ্চিত্ত ও কি করে করবে বলো তো? ঠাকুরদাস বললেন, দোষ তো তোমার। একখানা চিঠিতে তুমি বিয়ে পাকা করলে, নিজে গেলে না, তাকে আসতেও লিখলে না। আমি প্রবঞ্চনা করিনি ঠাকুরদাস, নবকৃষ্ণ প্রবঞ্চনা করেছে। এতে আমার দোষ কোথায় বলো? জীবন ওপর থেকে নেমে এসেছিল। মঞ্জুরির বিসূচিকায় মৃত্যু মিথ্যা কথা। গত 29শে জ্যৈষ্ঠ তার সঙ্গে ভূপি বোসের বিবাহ হয়ে গিয়েছে। জীবনের মনে হয়েছিল দোলের দিন মঞ্জুরি হাতে আলকাতরা নিয়ে তার মুখে লেপে দিতে এসেছিল। সেদিন পারেনি, কিন্তু আজ মঞ্জুরি সেই আলকাতরা মুখে মাখিয়ে দিয়েছে। যেন মঞ্জুরি সেই খিলখিল হাসি নতুন করে হাসছে দূরান্তরে দাঁড়িয়ে। আর ভূপি হেসে বলছে, বুনো শুয়োরটা। মশাই ছেলের মুখের দিকে তাকিয়ে সস্নেহে তাকে বলেছিলেন, ভগবান তোমার উপর সদয় বাবা জীবন। তোমাকে তিনি আজীবন প্রবঞ্চনার হাত থেকে রক্ষা করেছেন। ওই মেয়ে ঘরে এনে তুমি সুখী হতে না। শুধু প্রবঞ্চনা নয়, আজীবন সে তোমাকে অশান্তির আগুনে দগ্ধ করত। তাছাড়া যার যে পতিপত্নী, এ তো তোমার আমার ইচ্ছায় হবে না। লজ্জা পেও না, দুঃখও করো না, মনকে শক্ত করো। শেষের কথা কটা জীবনের ভালো লাগেনি। সে মাথা হেঁট করে সেখান থেকে চলে এসেছিল।
মশাই বলেছিলেন, তোমার সঙ্গে আমার কথা আছে, কোথাও যেও না। সুরেন, তুমি যাও, তোমাকেও চাই, পাশের ঘরে অপেক্ষা করো। পাশের ঘরে বসে জীবন সমস্ত বৃত্তান্ত পেয়েছিলেন। ঠাকুরদাস মিশ্র আস্তে কথা বলতে জানতেন না, অন্যের কাছে আস্তে উত্তর শুনতেও পছন্দ করতেন না। জগৎমশায়ের অনুরোধে দুধকে তিনি নির্যাতন করেন নাই বটে, তবে ধমক দিয়েছিলেন অনেক। প্রশ্নোত্তরের মধ্যে যে কথাগুলো প্রকাশ পেয়েছিল তা হল এই: প্রতারণা নবকৃষ্ণ সিংহ ঠিক করেননি, করেছে বঙ্কিম, মঞ্জুরি এবং ওদের মা। জীবনের হাতে মুষ্ঠাঘাত খেয়ে ভূপি বোস অজ্ঞান হয়ে পড়েছিল। খুন করবে, সে খুন করবে বর্বর উল্লুককে, রোমশ কালো শুয়োরকে। তারপরই তার চোখ পড়েছিল মঞ্জুরিদের উপর। সঙ্গে সঙ্গে ক্রোধ গিয়ে পড়ল তাদের উপরে। বঙ্কিমকে ঠেলে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে মঞ্জুরির সামনে হাত নেড়ে কুৎসিত মুখভঙ্গি করে বলেছিল, এ তোদের ষড়যন্ত্র, তোদের তোদের ভাই বোন মা মিলে ষড়যন্ত্র করেছিলি আমাকে তাড়াতে। টাকার জন্য ওই শুয়োরটার সঙ্গে ছোট লোকের ছেলের সঙ্গে প্রেম করতে বাধে না? ছি ছি ছি। তারপর সাড়ম্বরে পথে চিৎকার করে অপবাদ রটনা করে ফিরেছিল। কিছুদিন থেকেই তার সন্দেহ হয়েছিল মঞ্জুরিরা জীবনকে প্রশ্রয় দিচ্ছে। জীবনের খরচের বাহুল্য দেখে অনুমান করেছিল যে প্রশ্রয় পেয়েই জীবন এমন উচ্ছ্বসিত হয়ে উঠেছে। সে এর প্রমাণ দিতে পারে, নইলে নাতনি দাদামশাই সম্পর্ক ধরে যে হাসি খুশি বক্র রসিকতার বাগযুদ্ধ চলছিল সে এমন সীমা ছাড়াত না। সম্পর্কটা প্রকাশ্য হলে মঞ্জুরি তার কাছে দামি আতর গোপনে উপহার পেত না, আর আলকাতরা মাখাতে যেত না। তাই সেই দিন নাক ভেঙে রক্তমাখা মুখেই ওই কথা রটাতে রটাতে সে বাড়ি ফিরেছিল এবং তার দলবল জড়ো করে বোর্ডিং থেকে আরম্ভ করে চারপাশ জীবনের খোঁজে প্রায় সমুদ্র মন্থন করে ফেলেছিল। খুন করবে, তাকে না পেয়ে তার মুগুরটা কুড়ুল দিয়ে কেটে চেলা বানিয়ে তবে ক্ষান্ত হয়েছিল। নবকৃষ্ণ সিংহ অথই সমুদ্রে পড়েছিলেন। কুল কিনারা ছিল না, গোটা বাজারে ওই ছাড়া কথা ছিল না। মা মঞ্জুরিকে বলেছিলেন, মর মর, তুই মর। মঞ্জুরি মরতে পারেনি, কিন্তু শয্যা সত্যিই পেতেছিল। বঙ্কিম আস্ফালন করেছিল, আমিও বঙ্কিম সিংহী, আমি দেখে নেব। বাপ তার গালে ঠাস করে চড় মেরেছিলেন, হারাম জাদা, তুই সব অনর্থের মূল, দুজনকে তুই ঘরে এনেছিলি। বঙ্কিম তাতেও দমেনি, সে আরও প্রবল আস্ফালন করে বলেছিল, খুন করব আমি ওকে। নবকৃষ্ণ বাঁকা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে প্রশ্ন করেছিল, কাকে কাকে খুন করবি? কিন্তু বঙ্কিম এর উত্তর দিতে পারেনি। ওদিকে নিত্য নতুন রটনা রটাচ্ছিল ভূপি বোস। কঠিন আক্রোশ তার তখন। শেষ পর্যন্ত নবকৃষ্ণ এই পত্র লিখলেন জগৎবন্ধু মশাইকে এবং পত্রোত্তর পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। মঞ্জুরিও উঠে বসেছিল। ভূপি বোসের নির্মম নিষ্ঠুর অপবাদ রটনায় লজ্জা তার হয়েছিল বই কি, দুঃখ হয়েছিল। বিছানায় উপুর পড়ে কেঁদেও ছিল। আঘাত যে নির্মম, কাঁদে শহরের চারিদিকে যে রটে গিয়েছিল এই কাহিনী। জগৎমশাইয়ের পত্রে সেই সব মুছে গেল। নবকৃষ্ণ মাথা তুললেন, সেই পত্রই সবাইকে দেখিয়ে বেড়ালেন। জগৎমশাই লিখেছেন, মা লক্ষ্মীকে সসম্মানে ঘরে আনিব, ইহাতে আর কথা কি আছে। মঞ্জুরিও উঠে বসেছিল। ওদিকে ভূপি বোস গর্জাতে লাগলো খাঁচার বাঘের মতো। আর সে কি করতে পারে? তবুও নবকৃষ্ণ সিংহ সাবধানতা অবলম্বন করে কাঁদি থেকে দেশে চলে এলেন। কাঁদিতে বিবাহ দিতে সাহস করলেন না। গ্রীষ্মের ছুটির কয়েকদিন পরেই বিবাহের দিন। স্কুলে ছুটির জন্য দরখাস্তও পাঠালেন, আর দরখাস্ত নিয়ে গেল বঙ্কিম। সেখানে যে কি করে কি হলো কেউ বলতে পারে না। তবে ভূপির সঙ্গে বঙ্কিমের ছিন্ন প্রীতির সম্পর্ক গাঢ়তর হয়ে উঠল। বঙ্কিমই ফিরে এসে সব পণ্ড করে দিল। লোকটা বললে, ওনারা জানতেন পাত্র ডাক্তার হবে, কিন্তু জগৎমশাই চিঠিতে লিখেছিলেন যে তার ছেলে আর ডাক্তারি পড়বে না।
কবিরাজি করবে। আমার কাছেই কবিরাজি শিখছে। এই শুনেই ওই মায়ের মুখ বেঁকে গেল আর কন্যের মুখে বোঝা নামলো। কিন্তু নবকৃষ্ণ সিংহ সেটা চাপা দিলেন, বললেন, তাতে কি হয়েছে? মঞ্জুরির মা বলেছিলেন, কোবরেজ? ছি ছি ছি, এ কালে কোবরেজের কি মান সম্মান আছে নাকি? আর পয়সাই বা কোথায়? তুমি বরং লিখে দাও, ছেলেকে ডাক্তারি পড়াতে হবে। নবকৃষ্ণ সিংহ ধমক দিয়েছিলেন, বলেছিলেন, তার ছেলেকে তিনি যদি ডাক্তারি না পড়ান, দায়টা আমাদের না তাদের? মঞ্জুরি নাকি গোপনে খুব কেঁদেছিল, কিন্তু সে কথা মায়ের অগোচর ছিল না। তিনি আবারও বলেছিলেন, না বাপু, একে তো ছেলের ওই দৈত্যের মতো চেহারা, তার উপর কোবরেজ হলে খালি গায়ে বড়জোর পিরান চাদর গায়ে। না বাপু, না না না। নবকৃষ্ণ বলেছিলেন, খবরদার, সাবধান করে দিচ্ছি আমি। এই বিয়ে ভেঙে গেলে তোমার মেয়েকে আইবুড়ো হয়ে থাকতে হবে। ভুপি বোস কিন্তু কালসাপের বাচ্চা। তার বিষে তোমার মেয়ের জীবন নীল হয়ে গিয়েছে। ও দেখে তোমার মেয়েকে শুধু জগৎমশাই নিতে পারে, কবিরাজ বলে তাকে উপেক্ষা করতে চেয়েও না। চুপ করতে বাধ্য হয়েছিলেন মঞ্জুরির মা, কিন্তু তিনি গজগজ করেছিলেন। এই অবস্থায় ভূপির সঙ্গে আপোষ করে বঙ্কিম এলো, ফলে আরও 2 দিন প্রচণ্ড ঝগড়া হয়ে গেল। তৃতীয় দিন রাত্রে নবকৃষ্ণ ঘুমিয়ে থাকলেন বাড়িতে, আর বঙ্কিমকে সঙ্গে নিয়ে মা এবং মঞ্জুরি গরুর গাড়ি ভাড়া করে এসে উঠল কাঁদিতে। পরের দিন 29 বিবাহের দিন ছিল পাঁজিতে। নবকৃষ্ণ সিংহ ছুটে গিয়েছিলেন বিবাহ বন্ধ করতে, কিন্তু কিছুই করতে পারেননি। তখন মঞ্জুরি ভূপতির চাদরে নিজের অঞ্চল আবদ্ধ করে নবকৃষ্ণের বাসা বাড়ির পিছনে রেখে ভূপিদের জীর্ণ পুরনো চকমিলানো দালানে গিয়ে উঠেছে। মঞ্জুরির মা ভূপতির বাম পার্শ্বে মঞ্জুরিকে দেখে আনন্দাশ্রু বিসর্জন করে বলেছেন, দেখো তো কি মানিয়েছে আমার মেয়েটাকে, এ যেন মদন মঞ্জুরি। ভূপতিদের বাড়িতে ওখানকার অভিজাত বংশীয়াদের সঙ্গে কুটুম্বিনীর দাবিতে রহস্যালাপ করে এসেছেন। একসঙ্গে দোতলার ঘরে বসে খেয়েও এসেছেন। ঠাকুরদাস বলেছিলেন, চিটিং কেস করো তুমি, এ করতেই হবে। জগৎবন্ধু বলেছিলেন, তার আগে ভালো পাত্রীর একটা সন্ধান করো তো। এই 11তেই বিয়ে দেব। সদ্বংশের সুন্দরী পাত্রী খুঁজে বের করো। বিয়ে হয়ে যাক আগে, তারপর কেস টেস হবে। আমোদ আহ্লাদ খাওয়া দাওয়া সেরে হৃষ্ট চিত্তে সবল সুস্থ দেহে আদালতে হাজির হয়ে বলা যাবে যে আমাদের ঠকাতে চেয়েছিল, কিন্তু আমরা ঠকিনি। আর ধারা টাড়াগুলো বরং দেখে শুনে রেখো অবসর মতো। জগৎবন্ধু মহাশয় হা হা করে হেসে উঠেছিলেন। সকলে অবাক হয়ে তাকিয়েছিল জগৎমশাইয়ের মুখের দিকে। এই অপমানেও জগৎমশাই হাসছেন। জগৎমশাইয়ের সেই এক কথা, বিয়ে 11তেই হবে, একদিন পিছুবে না। সুরেন্দ্র, তুমি আর শ্বেতাব আমার সঙ্গে পাত্রী দেখতে যাবে। তোমরা পছন্দ করে ঘাড় নাড়লে আমি তবে হ্যাঁ বলবো। খোঁজ করো কোথায় আছে গরিবের ঘরের সুন্দরী স্বাস্থ্যবতী মেয়ে, তবে বংশ সদ্বংশ হওয়া চাই। শ্বেতাব, সুরেন্দ্র, নেপাল এদের উৎসাহের আর সীমা ছিল না। উঠে পড়ে লেগেছিল, পাত্রী খুঁজে বের করবেই। ভালো মানুষ শ্বেতাব হেসে বলেছিল, এ সেই রাজপুত্র, মন্ত্রীপুত্র, সদাগার পুত্র, কোটাল পুত্রের গল্প হলো তো। হারা উদ্দেশ্যে রাজকন্যের সন্ধানে বেরিয়ে পড়ল। কিন্তু ভাই জীবন, তুই একটু হাস দেখি। শ্বেতাব চিঠি লিখেছিল তার মামার বাড়িতে, সুন্দরী গুণবতী সদ্বংশের বয়স্থা পাত্রী থাকিলে অবিলম্বে জানাইবে, কোনো পণ লাগিবে না। পাত্রের পিতা এখানকার নামকরা কবিরাজ জগৎমশাই, খুব রোজগার, জমি পুকুর বাগান জমিদারি আছে, ছেলেও কবিরাজি শিখিতেছে। সুরেন্দ্র সত্য সত্যই চাল ছিঁড়ে বেঁধে বেরিয়ে পড়ার মতনই বেরিয়ে পড়েছিল। জগৎমশাইয়ের কাছে কয়েকটা টাকা চেয়ে নিয়ে বলেছিল, আমি একবার এই সদর শহরটা ঘুরে আসি। পসার নেই এমন গরিব উকিল মোক্তারের তো অভাব নেই, এদের মধ্যে কায়স্থও অনেক।
বয়সওয়ালা আইবুড়ো মেয়ে এইসব জায়গাতেই মিলবে। জগৎমশাই তাই পাঠিয়েছিল সুরেন্দ্রকে। নেপালটা ছিল ছেলেবেলা থেকেই আধ পাগলা। সন্ধানের ধারা ছিল তার বিচিত্র। তার বাবা ছিলেন সাব রেজিস্ট্রি অফিসের মোহরার। নেপাল তখন বাবার সঙ্গে সাব রেজিস্ট্রি অফিসের গিয়ে টাউটের কাজ করত। দলিল যাতে আগে রেজিস্ট্রি হয় তার ব্যবস্থাও করে দাখিল দিত। কাটাকুটি থাকলে কৈফিয়ত লিখে দিত। শনাক্ত দর না থাকলে শনাক্ত দিয়ে দিত। অর্থাৎ বলে দিত এই ব্যক্তির নাম ধাম পিতার নাম যাহা বলিয়াছে তাহা সত্য। আমি শ্রী নেপালচন্দ্র মুখোপাধ্যায়, পিতা শ্রী বিনোদলাল মুখোপাধ্যায়ের নিবাস নবগ্রাম, আমি ইহাকে জানি এবং চিনি। তার তলায় সইও মেরে দিত। ফি নিত 2 আনা। নেপাল সাব রেজিস্ট্রি অফিসের সামনে বটতলায় বসে জনে জনে জিজ্ঞাসা করত, বলি চাটুর্যমশাই, আপনার খোঁজে ভালো কায়স্থ পাত্রী আছে? ওহে, তোমার নাম কি? গোবিন্দ পাল। কায়স্থ পাত্রীর খোঁজ দিতে পারো? শেখজি, কোথায় বাড়ি? আপনার গায়ের কাছাকাছি কোনো কায়স্থ আছে? বেশ সুন্দরী ভালো বংশের কন্যা আছে, বলতে পারেন? শুধু এই নয়, পথে ঘাটে পথিক পেলেই সে প্রশ্ন করত, ভালো কন্যা আছে হে কায়স্থ বংশের? শেষ পর্যন্ত লাগলো একদিন। ওদের জমির ভাগজোদ্দারদের নবীন বাগদিকে বলেছিল, খোঁজ করিস তো নবীন, ভালো কায়স্থদের বড়সড় মেয়ে। নবীন যাচ্ছিল কাটোয়া, ভার বয়ে গঙ্গা জল আনবে। নেপাল বলেছিল, যাবি তো এতটা পথ, আসিস তো নবীন খোঁজ করে। আজকের জীবন মশায় তখন শুধু জীবন, বড় জোর জীবন দত্ত। সেদিন জীবনের পক্ষে এই আঘাত হয়েছিল মর্মান্তিক, কিন্তু তিনি ভেঙে পড়েন নাই, বরং ক্রোধে আক্রোশে বিবাহের জন্য উৎসাহিত হয়ে উঠেছিলেন। সে উৎসাহ অনেকের চোখে বেশি বেশি মনে হয়েছিল। জীবন কিন্তু গ্রাহ্য করেননি। তরুণ জীবন সেদিন মনের ক্ষোভে উল্লাসে উন্মত্ত হয়ে উঠতে চেষ্টা করেছিল। আজ বৃদ্ধ জীবন মশাই হাসলেন। আজ তিনি দীর্ঘ জীবনের অভিজ্ঞতা নিয়ে নিজের তরুণ জীবনের দিকে চেয়ে আছেন রসজ্ঞ দ্রষ্টার মতো। সাপের বিষে জর্জর মানুষের জিভে নিমের মতন তেতোকেও নাকি মিষ্টি লাগে। মিষ্টি রসকে মনে হয় তেতো। না, ভুল হলো। বৃদ্ধ জীবনমশাই বার 2 ঘাড় নাড়লেন। না না, মঞ্জুরি যে তার প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল, তার সঙ্গে মঞ্জুরির প্রতি তার ভালোবাসার সম্পর্ক কি? ভালোবাসার সঙ্গে কি কখনো সাপের বিষের তুলনা হয়? তিনি ক্ষোভে নিজের হাতে বিষের নল মুখে তুলে শেষ বিন্দু পর্যন্ত পান করেছিলেন। ক্ষোভে আক্রোশে তরুণ জীবনদত্ত সেদিন 2টো প্রতিজ্ঞা করেছিলেন। খুব সুন্দরী পত্নী ঘরে এনে সর্বোত্তম সুখে সুখী হবেন, ভালোবাসবেন তাকে রামায়ণের কাহিনীর ইন্দুমতিকে অজ রাজার ভালোবাসার মতন। আর প্রতিজ্ঞা করেছিলেন ডাক্তার তিনি হবেনই। নাই বা পড়তে গেলেন মেডিকেল স্কুল বা কলেজে, ঘরে বসেই তিনি পড়ে ডাক্তার হবেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত ছিল তার চোখের সম্মুখে। এই অঞ্চলের প্রথম বিখ্যাত ডাক্তার রংলাল মুখুজ্জে। নতুন দিনে সূর্যের মতন তিনিও তখন উঠছেন। বিস্ময়কর মানুষ, বিস্ময়কর প্রতিভা, রোমাঞ্চকর সাধনা রংলাল ডাক্তারের। তেমনি চিকিৎসা। গৌরবর্ণ মানুষ, সবল স্বাস্থ্য, তীক্ষ্ণ দৃষ্টি। রংলাল ডাক্তারকে 100 জনের মধ্যে দেখবা মাত্রই চেনা যেত। চেহারাতেই যারা প্রতিভার স্বাক্ষর নিয়ে আসেন, তিনি ছিলেন তাদেরই একজন। এইসব মানুষ দুঃসাহসী হবেই। স্বল্পভাষী, কিন্তু সেই অল্প কথাগুলো ছিল রূঢ় ঠিক নয়, অতি দৃঢ়তায় কঠিন, সাধারণের কাছে রূঢ় বলে মনে হতো। হুগলি জেলার এক গ্রামে সেকালের নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে জন্ম। হুগলি স্কুলে এবং কলেজে FA পর্যন্ত পড়ে বাপের সঙ্গে মন্বন্তরের জন্য ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন। কলেজে পড়বার সময় তিনি হুগলির মিশনারিদের প্রভাবান্বিত হয়েছিলেন। তাদের ওখানে যেতেন, তাদের সঙ্গে খেতেন। বাপের সঙ্গে মনান্তরের হেতু তাই। বাপের মুখের ওপরেই বলেছিলেন, আমি জাত মানি না, ধর্মকেও না, তাই ওদের ওখানে ওদের সঙ্গে খাওয়া আমি অপরাধ বলে মনে করি না। আর ধর্মই যখন মানি না, তখন ধর্মান্তর গ্রহণের কথাই ওঠে না।
সেই দিনই গৃহত্যাগ করে বেরিয়েছিলেন পদব্রজে কপর্দক শূন্য অবস্থায়। এই জেলায় প্রথম এসে এক গ্রামে হয়েছিলেন পাঠশালার পণ্ডিত। পাঠশালার পণ্ডিত থেকে হয়েছিলেন স্কুল মাস্টার। এই জেলার এক রাজ স্কুলে শিক্ষকের পদ খালি আছে শুনে দরখাস্ত করে তিনি চাকরিও পেয়েছিলেন। এই চাকরি করতে করতেই হঠাৎ আকৃষ্ট হলেন চিকিৎসা বিদ্যার দিকে। রাজাদের প্রতিষ্ঠিত হাসপাতালের ডাক্তারের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। প্রায়ই যেতেন তার কাছে। হাসপাতালে ঘুরে ঘুরে রোগী দেখতেন। ডাক্তারের কাছে ডাক্তারি বই নিয়ে পড়তেন। ডাক্তারের সঙ্গে আলোচনা করতেন রাত্রির পর রাত্রি। একদিন সমস্ত রাত্রিব্যাপী আলোচনা চলত। আলোচনা থেকে তর্ক, তর্ক থেকে কলহ। একদিন কলহ কি হয়েছিল কে জানে, সে কথা রংলাল ডাক্তার কারোর কাছে জীবনে প্রকাশ করেন নাই, ডাক্তারও করেন নাই। তবে তার ফল হয়েছিল বন্ধু বিচ্ছেদ। কয়েকদিন পরেই হঠাৎ রংলাল ডাক্তার মাস্টারি ছেড়ে তার বইয়ের গাড়ি নিয়ে এসে উপস্থিত হলেন এই অঞ্চলে। এখান থেকে 6 মাইল দূরে ময়ূরাক্ষীর তীরে একটি বাঁকের উপর মুসলমান প্রধান লালমাটি গাঁয়ে প্রথম রইলেন ঘর ভাড়া করে। তারপর গ্রাম প্রান্তে নদীর প্রায় কিনারার উপর একখানি বাংলো বাড়ি তৈরি করে বাস করলেন। সামনে বিস্তীর্ণ ময়ূরাক্ষীকে রেখে বারান্দার উপর বসে দিনরাত্রি সাধনা শুরু করলেন। মধ্যে মধ্যে রাত্রে বের হতেন পিশাচ সাধকের মতো। কাঁধে কোদাল নিয়ে বেরিয়ে যেতেন আর নিয়ে যেতেন একটা চাকাওয়ালা ঠেলা গাড়ি। কবরস্থানের টাটকা কোন কবর খুঁড়ে সব দেহ বের করে নিয়ে আবার কবরটি পরিপাটি করে বন্ধ করে সব দেহটা ঠেলা গাড়িতে চাপিয়ে টেনে আনতেন। তারপর 2-1 দিন রংলাল ডাক্তারকে আর বাইরে দেখা যেত না। বাংলোটার পিছনে পাঁচিল ঘেরা বিস্তীর্ণ হাতার মধ্যে তিনি একটা কাচের ছাদওয়ালা ঘর করেছিলেন। সেই ঘরে কারো ঢুকবার অধিকার ছিল না। সেইখানেই তিনি মরা কেটে বই মিলিয়ে দেহতত্ত্ব শিখেছিলেন। কিছুদিন পরেই জুটেছিল এক যোগ্য উত্তর সাধক, ময়ূরাক্ষীর ওপারের মনাহারি। মনাহারি ছিল ময়ূরাক্ষী ঘাটের খেয়া মাঝি। আর একটা কাজ করত, সে ছিল শ্মশানের শ্মশান বন্ধু, দুর্দান্ত মাতাল। সব পরিচয়ের চেয়েও তার আর একটা বড় পরিচয় ছিল, লোকে বলতো মনা রাক্ষস। মনার ক্ষুধার কখনো নিবৃত্তি হতো না। একবার এক হাঁড়ি ভাত নিঃশেষ করে মনা শ্মশানের অনতি দূরে একটা পাঁঠাকে দেখে আবার ক্ষুধার্ত হয়ে পাঁঠাটাকে ধরে ঘাড় মুচড়ে মেরে ওই চিতার আগুনেই সেটাকে পুড়িয়ে শেষ করেছিল। আর এই মনাই হল রংলাল ডাক্তারের প্রথম ভক্ত। বছর 2 পর থেকেই মনাই হয়েছিল তার পাচক। তার হাতেই তিনি খেতেন। এই মনাই তাকে সব সংগ্রহে সাহায্য করত। ময়ূরাক্ষীর জলে ভেসে যাওয়া সব তুলে এনে দিত। অনেক সময় শ্মশানের পরিত্যক্ত শবও এনে দিত। এইভাবে বৎসর 5 সাধনার পর রংলাল ডাক্তার একদিন ঘোষণা করলেন, আমি ডাক্তার। যে রোগ এখানে কেউ সারাতে পারবে না সেই রোগী আমার কাছে নিয়ে এসো, আমি সারিয়ে দেব। কিছুদিনের মধ্যেই এই ঘোষণাকে তিনি সত্য বলে প্রমাণিত করলেন। লোকে বিস্মিত হয়ে গেল তার প্রতিভায়। বললে ধন্বন্তরী। ডাক্তার পালকি কিনলেন কলে যাওয়ার জন্য। মনা বললে, একটা ঘোড়া কিনে ফেলো বাবা, মানুষের পায়ে আর ঘোড়ার পায়ে। রংলাল বললেন, ধুরবাটা, মানুষের কাঁধে আর ঘোড়ার পিঠে। মানুষের কাঁধে আরাম কত। আগে সে তুই বুঝবি না বেটা, ঘোড়ায় চড়ে শেষে পড়ে হাড়গোড় ভাঙব। জীবন দত্ত সেদিন আকাশকুসুম কল্পনা করে নাই। তার আদর্শ ছিল বাস্তব এবং সজীব। ডাক্তার হয়ে প্রচুর প্রতিষ্ঠা অর্জন করে সোনার গহনায় সুন্দরী স্ত্রীকে সঙ্গে নিয়ে একদিন তার কাঁদি যাবার ইচ্ছা ছিল। সে যাবে বড় সাদা ঘোড়ায় চেপে, আর স্ত্রী যাবে পালকিতে। মুর্শিদাবাদ যাবার অছিলায় পথে কাঁদিতে ভুপি বোসের ফাটল ধরা বাড়ির দরজায় ঘোড়াটা রাশ টেনে দাঁড় করিয়ে বলবে, আজকে রাত্রির মতন একটু বিশ্রামের স্থান হবে কি? ইচ্ছে করেই প্রহরখানেক রাত্রে গিয়ে উপস্থিত হবে ওদের বাড়িতে। স্ত্রীকে পাঠিয়ে দেবে অন্দরে মঞ্জুরির কাছে, আর সে গিয়ে বলবে, আজ রাত্রির মতন থাকতে আমাদের একটু জায়গা দেবেন? আপনি তো আমাদের আপনার লোক। সম্বন্ধটা সইয়ের বউয়ের বকুল ফুলের বোনপো বউয়ের বঞ্ঝি জামাইয়ের মতো হলেও সম্বন্ধ তো বটে।
তারপর যা হবার আপনিই হবে। কিন্তু বিবাহের পর সব যেন বিপরীত হয়ে গেল। জীবন দত্ত আশ্চর্য হয়ে গিয়েছিল সেদিন, কেন এমন হলো। আজকের পর্ব এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।